মসুর ডাল ভুনা তো হরহামেশাই করে থাকেন, তবে রেসিপিতে একটু ভিন্নতা আনলে যে পুরো স্বাদটাই বদলে যায় সেটা হয়তো অনেকেরই জানা নেই। আজ সেরকমই একটি রেসিপি থাকছে আপনাদের জন্য, যার নাম লেবু পাতায় মসুর ডাল ভুনা। সাথে আরও দেখবেন ইলিশের ডিমের বল তৈরির রেসিপি। বাঙালির খাদ্যশৈলীর যেমন নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, তেমনি বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্য সংস্কৃতির প্রভাবও কিন্তু রয়েছে। কাল পরিক্রমায় বিভিন্ন ভিনদেশি খাবারের কিন্তু প্রচলনও ঘটেছে আমাদের দেশে। এই সকল রেসিপি অর্থাৎ ভিনদেশি দেশি সকল প্রকারের রেসিপির সন্নিবেশ কিন্তু ঘটেছে রাঁধুনির উদ্যোগে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটিতে। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। বাংলার সেই স্বাদ ভুবন জুড়ে ছড়াবো এবার, এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা। রান্না এবং রাঁধুনি এ যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রায় 2 দশকের বেশি সময় ধরে রান্নার এক বিশ্বস্ত বন্ধু কিন্তু হয়ে উঠেছে রাঁধুনি, এবং সেই বন্ধুত্বের নতুন প্রাণ দিতেই কিন্তু রাঁধুনির উদ্যোগে আপনাদের সামনে হাজির হয়েছে এই বইটি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে সেই গল্পই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি লেবু পাতায় মসুর ডাল ভুনা এবং ইলিশ মাছের ডিম বল। মোট 100টি আকর্ষণীয় রেসিপি দিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইটির রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকের 2টো রেসিপি নেওয়া হয়েছে ডালের নানা রকম রেসিপি এবং মাছের মন কাড়া সব ডিশ, এই 2টো ক্যাটাগরি থেকে। আজকের প্রথম রেসিপি যিনি তৈরি করে দেখাবেন তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর সেকেন্ড রানার আপ নাজিয়া ফারহানা। আপু, মসুর ডাল তো খেয়েছি নানা রকম, কিন্তু লেবু পাতার মসুর ডাল আমি আসলে কখনো খাইনি, শুনিও নেই। একটু রেসিপিটা সম্পর্কে জানতে চাই। এটা আসলে একটু ভিন্ন ধর্মী রেসিপি। ডাল বলতেই কিন্তু আমরা মসুর ডাল বা মুগ ডাল বা যে ডালটাই বুঝি, নর্মালি বিভিন্ন রকম আমরা হলো তারকা দিয়ে খাই, অথবা কোনো ধরনের টক জিনিস, সেটা জলপাই হোক, চালতা হোক, বা খুব বেশি হলে এর মধ্যে কচু ইউজ করি, বা এই ধরনের কোনো একটা সবজি ইউজ করলাম। বাট লেবু পাতা দিয়ে ডালটা অন্যরকম বলে আসলে রেসিপিটা কিন্তু আমার সিলেক্ট করা। এটা খেতেও একটু টেস্ট অন্যরকম আসবে, যে একটা লেবুর একটা ফ্লেভার আসবে যেটা লেবু পাতা থেকে আসবে। আর সাধারণত ডালের মধ্যে যে লেবু পাতাটা আমরা ইউজ করতে পারি, বিভিন্ন রান্নাতে করি, বাট ডালের মধ্যে ইউজ করলেও যে ওটা একটা অন্য একটা মাত্রা নিয়ে যায়, এই ডালটা খেলেই আসলে বোঝা যাবে। এই জন্য এটা সিলেক্ট করা। আমি তো আর অপেক্ষা করতে পারছি না এর স্বাদটা নেবার জন্য। আপনি এই রেসিপিটা কেন সিলেক্ট করলেন যখন এই বইটির কথা আপনাকে বলা হলো? এবং আরও তো রেসিপি আছে আপনার এখানে। আরও আছে। ডাল বলতে আমরা নর্মালি কিন্তু ডাল বুঝি যে হয় সেখানে আমি 5 ফোড়নের বাগার দিব, না হলে আমি রসুনের দিব, বা খুব বেশি হলে জিরার বাগার দিব।
মানে ডাল মানে তো আমাদের নর্মালি ভাতের টেবিলে বা খাবার টেবিলে সবারই ডাল থাকে, তো আমি তখন চিন্তা করলাম যে ডালটাকে আমি একটু অন্য মাত্রায় নিয়ে যাই, যেটা দেখলেই যেমন আপনার মনে হয়েছে যে এটা তো অন্যরকম, মানে দেখলেই মনে হবে যে এটা আমি ট্রাই করি বা এটা আমার একবার হলেও টেস্ট করা লাগবে। এই অন্যরকম ব্যাপারটাকে আপনি যোগ করেছেন এই ডালের রেসিপিতে, নাকি এটা কোনো অঞ্চলে প্রচলিত আছে বা কোথাও এইটা প্রচলিত হলো, আছে? আমি তো গাজীপুরের মেয়ে, গাজীপুরে হলো আমাদের লেবুটা দেয় অনেক সময় ডালের মধ্যে, আচ্ছা। তো সেখান থেকে লেবু থেকে আমি লেবু পাতাটার মধ্যে আসলাম, যে লেবু যেহেতু আমি ডালে দিতে পারছি, আমি লেবু পাতা কেন দিতে পারবো না, কারণ আমরা অনেক রান্নাতেই কিন্তু লেবু পাতা ইউজ করি এবং পাতার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসে খাবারের মধ্যে, আচ্ছা। তো সেই হিসাবে আমার লেবুটা থেকে লেবু পাতাতে আসা। তো এই ভেরিয়েশনটা হচ্ছে আপনারই যোগ করা, যেটা বুঝতে পারছি। তাহলে আর অপেক্ষা না করি, আমরা সরাসরি রান্নাঘরে চলে যাই। অবশ্যই চলুন। ওকে আপু, আপনার সব উপকরণগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে রান্না শুরু করে দিই। জি আপু, এটার জন্য প্রথমে হাঁড়ি নিয়ে নেই। যেহেতু আপু আমাদের দেশীয় রেসিপি, আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আচ্ছা। চাইলে অন্য তেল আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা না হয় সরষের তেলই, কারণ সরষের তেলের যে ফ্লেভার সেটা আসলে অন্য একটা স্বাদ এনে দেয়। হ্যাঁ, আর আমাদের দেশীয় কোনো খাবার বলতে গেলে না, ওটার একটা স্বাদ আর একটা ঝাঁঝও থাকে, সেটাও চলে আসে। আমাদের নানি দাদিরা তো সব রান্নায় আসলে সরষের তেল সরিষার করতো। তেল ব্যবহার করতো। আপু প্রথমে আমি এখানে একটু শুকনা মরিচ আর পেঁয়াজ কুচিটা আগে ব্যবহার করব। শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি। এটা একটু হালকা সতে করে নিব, মানে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায়। আর শুকনা মরিচগুলো খালি বোটা ছাড়িয়ে গোটাই দিয়ে দিব। অনেকে শুকনা মরিচ যে বাগার দেওয়ার সময় শেষেই ইউজ করে। হ্যাঁ, এখানে হলো যেহেতু বাগারে হলো তখন বাগারের একটি স্মেল আসবে, এখানে যেহেতু আমি লেবু পাতায় আপনি বাগার দিচ্ছেন লেবু পাতা। হ্যাঁ, আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার লেবু পাতার স্মেলটা অমিট হয়ে যাবে। রাইট, এইটা একটা ভালো তথ্য। কারণ ওভারল্যাপ হয়ে যাবে, হ্যাঁ, তখন হ্যাঁ। তখন ওই বাগারের স্মেল আর লেবু পাতা দুটো Mix স্মেল হয়ে তো যাবে। হ্যাঁ, এই জন্য আমি হলো এখানে আগে দিয়ে দিচ্ছি। জি। এটা জাস্ট পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে, কালারটা মানে একটু সাদা হয়ে গেলে, তখন আমি একে একে অন্য জিনিসগুলোও দিয়ে দেবো। আপু এখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব, আদা বাটা একদম সামান্য পরিমাণে, খুব বেশি না, হাফ চামচেরও কম। হাফ চামচ এরকম। রসুন একটু বেশি দিব, কারণ ডালে কিন্তু আমি যেহেতু এখানে কাটা রসুন ইউজ করছি না, বাটা রসুনই দিচ্ছি। ডালে কিন্তু আমরা রসুন একটু বেশি পরিমাণে দিয়ে থাকি, এটা 1 চামচ মতো দিয়ে দিব। ওকে, এবার অন্যান্য আমাদের শুকনা মশলাগুলো আপন দিয়ে দিব। ঠিক আছে। আপনার লাগছে হলুদ গুঁড়ো তো মাস্ট লাগবে, হ্যাঁ। ডাল যেহেতু। হ্যাঁ, না হলে তো সাদা সাদা হয়ে যাবে। মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়া একটু কম দেবো, কারণ আমার শুকনা মরিচ আছে, ওটার সাথে যেন ঝালটা খুব বেশি জি। না হয়ে যায়। আপু আমার ধনে গুঁড়া জিরা গুঁড়াটাও দিয়ে দেবো। জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ পরিমাণ। ধনে গুঁড়াও তাই? জি। ওকে, এখন এই অবস্থা আপু 2টা তেজপাতা দিয়ে দেবো। চিড়ে দিব। জি। ডালটা কিন্তু আমাদের এমন একটা খাবার, মানে খাবার টেবিলে কিন্তু আমাদের প্রতিদিন আসলে ডালটা লাগে। আর ডাল তো প্রোটিন, মানে প্রোটিনের একটা খুবই ভালো সোর্স বলা হয়। এই অবস্থায় আপু আমি মুসুরির ডালটা দিয়ে দেব। ডালটা আমার এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আছে। কত দিচ্ছেন? 1 কাপ পরিমাণ? জি, 1 কাপ পরিমাণ। ডালটা জাস্ট মশলা দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি পানি দিয়ে দেবো। আপু এখন আমি পানি দিয়ে দিচ্ছি।
ডালে কিন্তু আমরা কখনো গরম পানি ব্যবহার করব না, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। আমার মনে হচ্ছে এই ডালটা আপনি একটু ঘন বানাবেন দেখে পানিটা খুব বেশি দেন। না, খুব বেশি দিব না পানিটা। এবার হলো আপু এর মধ্যে টমেটোটা দিব। টমেটো আমি এখানে হাফ পরিমাণ দিব, বাকি হাফ ডেকোরেশনের সময় দেব। এটাকে আমরা একটু চচ্চড়ির মতো রাখছি নাকি? হ্যাঁ, এটা একটু চচ্চড়ির মতো থাকবে। লাল মরিচ আর একটা সবুজ আস্তই দিচ্ছি। আস্তই দিব। এবং আপু এখন আমি লবণও দিব না, কারণ ডাল যদি সিদ্ধ হওয়ার আগে আমি লবণ দিই ডালটা কিন্তু প্রপারলি সিদ্ধ হবে না। এই জন্য আমি এখন এটা ঢেকে দিচ্ছি। এটা ফুটে উঠলে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি লবণটা দিব। আচ্ছা, এটা একটা নতুন তথ্য। ডাল যখন ফুটে উঠবে তারপর আসলে লবণ দিতে হবে। লবণ যদি আগে দিয়ে ফেলি তাহলে ডালটা আসলে ভালো মতো সিদ্ধ হবে না। আমি ডালটাও বাড়িয়ে দিচ্ছি। ডাল তো হতে খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি। আপু, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আমি যেটা বলছিলাম, যেহেতু আমার এটা একটু মাখা মাখা হবে, আমি খুব বেশি পানি দিব না। এই দেখেন আপু, লবণ না দেওয়ার জন্য কিন্তু ডালটা খুলে গেছে। আমি যদি এটাতে লবণ দিতাম তাহলে এটা হতো না। এবার আপু আমাকে একটু লবণটা দেন। এই যে আপু, আমি এখন লবণ দিলাম আর একটু ধনেপাতা দেবো। আর যেহেতু আমার লেবু পাতায় ডাল, আমি লেবু পাতাটা ছিঁড়ে দিব আপু। ওকে। দিয়ে আমি যেটাকে, যেহেতু আমার এটা ঘন ডাল তো খুব বেশি পানির এখানে অবকাশ নাই, 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য? 10 মিনিট পরে আমার ডালটা হয়ে যাবে। ওকে, আমরা অপেক্ষা করছি তাহলে 10 মিনিট। আপু, যে ঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ আপু, আমার 10 মিনিটও শেষ। আমার ডালটাও হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কি চমৎকার। তাহলে আপু আমি এটা এবার সার্ভ করে ফেলি। যেহেতু আপু এটা মাখা ডাল, ঘন ডাল, এজন্য গ্রেভি মানে পানি পানি একেবারেই থাকবে না, অল্প থাকবে। আর কথাই আছে না, প্রথমে দর্শন করি তারপরে গুণ বিচারি। এই জন্য একটু দেখতে সুন্দর লাগার জন্য। অলরেডি আপনার ডালটা দেখতে সুন্দর লাগছে, বেশ কালারফুল। ও নিজেই সুন্দরী, তারপরে আরেকটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও, যেহেতু টমেটোটা আমি কিউব করে দিয়েছি, পেঁয়াজটাও আমি কিউব করে দিচ্ছি। গার্নিশটা আসলে যার যার পছন্দ মতো এবং যার হাতের কাছে যা আছে তা দিয়ে। আর আমি যেটা দিয়ে রান্না করব সেটা দিয়ে কিন্তু আপু আমি গার্নিশটা করছি। আর এই যে লাল কাঁচামরিচটা ইউজ করছি, যে কাঁচার মধ্যে পাকা আর কি লাল মরিচটা। একটু ধনেপাতা দিচ্ছি। যেহেতু আমি এখানে ধনেপাতা দিচ্ছি তো আপু, এই জন্য মরিচটা আমি লাল ইউজ করলাম। আচ্ছা, না হলে আপনার দেখা যাবে হয়ে যেত। হ্যাঁ, গ্রিনিশ একটা ভাব বেশি চলে আসবে। লেবু পাতা যেহেতু ডালের মধ্যে দিয়াই আছে, তারপরও আমি 2টা উপর দিয়ে দিলাম। আপু, আমার হয়ে গেল লেবু পাতায় মুসুর ডাল। ও বাবা, কি চমৎকার দেখাচ্ছে। ঘ্রাণও সেরকম, খেতে তো আমি জানি নিশ্চিত দারুণ হবে। নিশ্চয়ই ট্রাই করব। তবে তার আগে দর্শক, আপনারাও দেখে নিয়েছেন কিন্তু এই রেসিপিটা কিভাবে তৈরি হয়েছে। আমি একটু দেখে নিতে চাচ্ছি যে বইয়ের সাথে কতখানি মিল হয়েছে আমাদের এই রেসিপি। বাহ, একদম একরকম দেখাচ্ছে কিন্তু। প্রিয় দর্শক, আপনারা তো দেখে নিয়েছেন চমৎকার এই লেবু পাতার ডালের রেসিপিটি। নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের জন্য আবারও পুরো প্রস্তুত প্রণালী রিক্যাপ আর একবার দেখিয়ে দিচ্ছি। লেবু পাতায় মসুর ডাল ভুনা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মসুর ডাল 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি করা 3 থেকে 4টি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া টেলে নেয়া 1 চা চামচ, জিরার গুঁড়া টেলে নেয়া 1 চা চামচ, তেজপাতা 2টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লেবু পাতা 2 থেকে 3টি,
ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, শুকনো মরিচ কয়েকটি, সরিষার তেল পরিমাণ মতো। লেবু পাতায় মসুর ডাল ভুনা রান্না করতে প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো সরিষার তেল গরম করে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে নেড়ে ভেজে নিন। এবার আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ করে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া, 1 চা চামচ করে জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার এর সাথে 1 কাপ পরিমাণ ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডাল দিয়ে সবগুলো উপাদান একসাথে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিন। এর মধ্যে আধা কাপ পরিমাণ টমেটো কুচি ও 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। পানি শুকিয়ে ডাল সিদ্ধ হয়ে এলে এতে স্বাদমতো লবণ, ধনেপাতা কুচি ও একটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। পাত্রে ঢেলে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা ও লেবু পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। লেবু পাতায় মসুর ডাল ভুনা। এবারে আমাদের দ্বিতীয় রেসিপির পালা, যেটি হচ্ছে আমি রান্নার আগেই বুঝতে পারছি মজাদার হবে। ইলিশ মাছের ডিম বল তৈরি করবেন অভিরূপ কুমার সিংহ। ইলিশ মাছের ডিম আমার খুবই পছন্দ। ইলিশ মাছের ডিম খেয়েছি আলাদা আলাদা করে, বাট এই বলটা হচ্ছে একটু আলাদাভাবে নতুন এটা আসলে বাচ্চাদের কথা চিন্তা করেই এটা করা। তবে ইলিশ মাছের ডিমটা একটু অন্যরকম স্বাদ, যেমন পুষ্টিগুণও বেশি। তো তার জন্য আমি চিন্তা করলাম যে বাচ্চাদের যদি ডিমের বলটা ওইভাবে তৈরি করে খাওয়ানো যায় তাহলে তো একটু ভালো হয়। বড়দের তো অবশ্যই ভালো লাগবে, কারণ বড়রা তো ইলিশ মাছ খেতে পছন্দ করেই। আর ছোটরা যেহেতু ইলিশ মাছে একটু কাটা বেশি থাকে, তার জন্য আমাদের বড়দের একটু সিনসিয়ার ভাবে কাজ করতে হয় ওদেরকে খাওয়ানোর ক্ষেত্রে। তো সেইভাবে ইলিশ মাছের ডিমটা আমার মনে হয়েছে ওদের জন্য ভালো হবে, এবং দেখতে তো অবশ্যই বল বল টাইপের। তো বাচ্চারা তো বল একটু টাইপের খাবার পছন্দ করে, তার জন্য ওদের কথা চিন্তা করে বেসিক্যালি এই রেসিপিটা করা। আর বড়রা তো অবশ্যই পছন্দ করবে। আমরাও যখন বাড়িতে রান্না করি, আসলে ঘরের অনেক রকম মেম্বার আছে যারা কেউ একটু কম ঝাল পছন্দ করে, কেউ একটু বেশি ঝাল পছন্দ করে, কেউ কম মশলা পছন্দ করে, বেশি মশলা পছন্দ করে। তো সেটার একটা ব্যালেন্স করে কিন্তু অনেক সময় রান্না করতে হয় সবাইকে মাথায় রেখে। এখানে বিভিন্ন রেসিপিগুলো দেবার সময় আপনাদের এই ভাবনাটা কতখানি কাজ করেছে? উপকরণগুলো দেওয়ার ক্ষেত্রে দুজনের কাছেই প্রশ্নটা থাকবে। যেহেতু আমাদের রাঁধুনির বাংলার সেরা 100 রেসিপি বইয়ে আমাদের 17 জনের রেসিপি আছে এই বইতে। তো এখানে রেসিপি দেওয়ার ক্ষেত্রে আসলে এই কাজটা করেছে বাংলার মানে বাংলাদেশের। তো বাংলাদেশের যেহেতু মাছ ইলিশ জাতীয় মাছ, তো সেই ক্ষেত্রে এইরকমভাবে বাংলা জাতীয় খাবারগুলো আমি রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। নাজের ক্ষেত্রে জানি না কেমন, নাজে তুমি বলো। আমি এখানে রেসিপি দেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা জিনিস মাথায় রেখেছি যে রাঁধুনি মানেই কিন্তু আমাদের দেশীয় জিনিস, যে কারণে আমি দেশীয় রেসিপিগুলোকে খুব ফোকাস করেছি। অনেক সময় কিন্তু অনেক রেসিপির ক্ষেত্রে হয় আপু আমার রেসিপিটা খুব ভালো লেগেছে, খেয়েও ভালো লেগেছে, বাট আমি ট্রাই করতে চাচ্ছি, বাট উপকরণ সব আমার কাছে অ্যাভেলেবেল না। আমি যেন হাতের কাছে সবগুলো পাই এবং চাইলেই আমি ট্রাই করতে পারি। আমি সহজলভ্যতাকেও মাথায় রেখেছি, সহজে সব কিছু সবাই গ্যাদার করতে পারবে। আর দেশীয় রেসিপি তো অবশ্যই মাথায় রেখেছি, যেহেতু রাঁধুনি মানেই তো আমাদের দেশীয় জিনিস। একদম। তাহলে আমরা রান্না করতে চলে যাই, কি বলেন দাদা? দাদা তাহলে তুমি রান্না করো, আমি একটু ঘুরে আসছি। রান্না শেষে কিন্তু তোমার খাবার টেস্ট করার জন্য আমি আসছি আবার। কিন্তু তুমিও ভুলো না, তোমার রান্না কিন্তু আমিও টেস্ট করব। অবশ্যই অবশ্যই। এবং নাবিলা আপু তো আছেই, আমরা সবাই মিলে টেস্ট করব। আমরা সবাই মিলে টেস্ট করব। তাহলে তুমি শুরু করো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, আসেন দাদা। ইলিশ মাছের ডিম তো আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে সব মশলাও রেডি আছে। রান্নাটা তাহলে শুরু করে ফেলি। একদম। আমরা আগে স্টোভটা জ্বালিয়ে নিই। আচ্ছা, এখন যেটা করব, ফ্রাই প্যানটা গরম হতে থাকুক, কারণ এইখানে আমি ইলিশের ডিমটা একটু সিদ্ধ করব। আচ্ছা, একটু হলুদ এবং লবণ দিয়ে। পরে কিন্তু আবার আমার ওই যে ইলিশের বল বানাতে আবার গ্লাসটা খুলতে হবে। একটু হলুদ, সাথে একটু লবণ,
এই দুটা মিশ্রণ দিয়ে ইলিশের ডিমটা আমি একটু চটকে নিয়ে নিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চটকেছি এবং একটু ভালো করে চটকে নিতে হবে। এখন একটু পানি দিয়ে দিব, আগে থেকেই গরম পানি করে রাখা আমার। আর এই মিশ্রণটা এখানে দিয়ে দিব আমি। কোটিং এর সময়ও কিন্তু এই মিশ্রণটা আমার লাগবে। মানে এটা কুক করছি আমরা। হ্যাঁ, আপাতত এটা মনে করেন যে 70% আমরা কুক করব, তারপর 30% আমরা ভেজে নিব, আচ্ছা, বা 20% ভেজে নিলে পরে আবার আমরা যে মশলাটা কষাবো তখনই আমাদের 100% টান হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু নাড়িয়ে দিয়ে দিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিই। মাছের ডিম খুব তাড়াতাড়ি কুক করা যায়। আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি স্টোভটা এখন নিব, ফ্রাই প্যান থেকে এখানে এটা ঢেলে নিব, কারণ এখানে আমাদের পানিটা লাগতেছে না, জাস্ট ডিমটাই লাগবে। হ্যাঁ, আর আমি যেহেতু বল করছি, আপনি এটা একটু পুর তৈরি করতে হবে, ড্রাই হতে হবে। এখন ডিমে যদি এক্সট্রা যদি পানিও থাকে তাহলে আপনি এটা একটু চাপ দিয়ে নিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন যেটা করব আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আমি ওইখানে আবার ঢেলে দিব, প্রায় 3 ভাগের 2 ভাগ ঢেলে দিচ্ছি, আর 1 ভাগ রেখে দিব কোটিং এর জন্য। এখানে আবারও একটু হলুদ গুঁড়ো দিও, একটু মরিচ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো আর কি। হ্যাঁ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ খুব একটা লাগে না, কারণ হ্যাঁ, একদম ডিমের নিজস্ব একটা। এখানে বাইন্ডিং এর জন্য আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, সাথে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আছে একটু দিয়ে দিব। ডিমের বলের ভিতরের জন্য, মানে ভাজার পরের জন্য সুন্দর একটা স্মেল চলে আসে। আর দিব যেটা আলু, এখানে আলু ম্যাশড করে রাখা আছে, এটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি 3টা বোল বানাবো, এই সাইজে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিব। যতখানি ডিম আছে তার চেয়ে শেষ পরিমাণ আপনি আলু বলা চলে। সেটাই, তো আমার হাত ধোয়া আছে, এখন আমি চটকি নিয়ে নিব। হাইজিন মেইনটেইন করা খুব জরুরি, কিন্তু খাবার আর বাসায় কিন্তু বাচ্চারা থাকলে কিন্তু হাইজিন মেইনটেইন করা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, কারণ রান্নাটা একদম হাইজিন মেইনটেইন করে করা, এটা কিন্তু রান্নার একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একদম একদম। যাই হোক, আমরা চটকে নিয়েছি, আমরা এখন বোলটা বানিয়ে নিব, কারণ আমি বলেছিলাম যে আগে একটু বড় বড় বোল বানাবো। আমি এই সাইজের 3টা বোল বানাবো। আচ্ছা, বড় বড় করে করছি। হ্যাঁ, আমরা একটা করে ফেলেছি। আপু, আমার 3টা বোল হয়ে গেছে, এখন যেটা করব আমি কোটিং করব। এখানে ডিম আছে, কেউ কেউ চাইলে আপনি ডিম দিয়ে ডিম চুবানোর পরে আপনি এই কোটিংটা করতে পারেন। হ্যাঁ, ভাবতেই ভালো লাগছে। তো এইভাবে আমার একটা একটা করে কোটিং করতে হবে। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি 2টো চুলোই ইউজ করব। একটাতে করব আপনার বলগুলো ভাজবো একটু, আর একটা প্যানে আমরা এটা গ্রেভিটা বানাবো। ওকে, এখন আমার সানফ্লাওয়ার অয়েল একটু লাগবে আপু। হয়েছে, এখানে মশলা কষাবো, আর এখানে আরেকটু লাগবে ডিমটা ভাজার জন্য, বলটা। এটা একটু বেশি লাগবে, একটু ডুবো তেলে ভাজবো। ডুবো তেল করছেন? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, লাগবে। আচ্ছা, এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা আছে, আচ্ছা, আমি সবগুলো দিয়ে দিচ্ছি, যেটা গ্রেভিতে লাগবে আমার। আদা বাটা 1 চামচের মতো দিয়ে দিব, রসুন বাটা 1.5 চামচের মতো,
এখন যেটা করব, এখানে জিরে গুঁড়ো আছে, রাঁধুনি, এটা 1 চামচ। 1 চামচের মতো দিয়ে দিব। মরিচ গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিব। আর হলুদ গুঁড়ো যেটা, এটা 1/2 চামচ দিয়ে দিব। এটা শুধু গ্রেভির জন্য আমাকে লবণ একটু দিতে হবে, কিন্তু অলরেডি কিন্তু ইলিশের বলে কিন্তু লবণ দেওয়া আছে। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়েচেড়ে একটু এটা কষতে থাকুক। এই ফাঁকে আমরা, তেলটাও গরম হয়ে গেছে, আমরা ডিমটা ভেজে নেব। এটা আপনাকে আলতো করে ছাড়তে হবে তেলের উপরে। একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, কিন্তু এটা ভাজতে বোধহয় খুব বেশি সময় নেয় না? না না না, যেহেতু আমাদের সিদ্ধ করা, অলরেডি সেদ্ধ করা হ্যাঁ, আছে। আমার ইলিশের ডিম কিন্তু খুবই পছন্দ আমার নিজের। আমারও এটা হালকা বাদামি হলে হ্যাঁ, বোধহয় বাদামি হয়ে গেছে অলরেডি, আমি অফ করে দিব এটা চুলাটা। ওকে। এখন যেটা করব, এখান থেকে তুলে রেখে দিব আমরা, কারণ এটা আবার এখানে আবার রান্না করতে হবে আমার কষানো হয়ে গেলে। আমাদের প্রায় কষানো হয়ে গেছে। আমরা যেটা এখন করব, আলতো করে ডিমগুলো এখানে দিয়ে দিব। দেখতে সার্ভিং এর খুবই আমি সময়ও লাগছে। কিন্তু হ্যাঁ, খুব সাবধানে করতে হবে। এখন আমরা একটু কিছুক্ষণ ঢাকবো। দমে রাখবো। হ্যাঁ, যাই হোক আপু, আমার এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা স্টোভটা একটু বন্ধ করে দিয়ে দিলাম। এখন আমরা সার্ভিং করব। Right. আপু, পুরো মশলাটা ঢেলে দিলাম। একটু ঘি দিয়ে দিব, ওকে। তখন আরো সুস্বাদু হবে। আর এই ঘির ফ্লেভারটা বাচ্চারাও অনেক পছন্দ করবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, একটু ছিটিয়ে দিয়ে দেবো। ওহ, কি দারুণ লাগছে দেখতে। আপু, হয়ে গেল আমার ইলিশের ডিমের বল। উফ, চমৎকার লাগছে এবং দেখতে। এটা আপনার জন্য। অবশ্যই আমার জন্য, বাট আমরা সবাই মিলে এটা শেয়ার একদম, করে একদম। ট্রাই করব। এবং একেবারে আমাদের বইয়ের মতোই কিন্তু দেখতে লাগছে, খুবই দারুণ। প্রিয় দর্শক, আপনারা তো এই রেসিপিটি দেখে নিয়েছেন, আমি জানি যে আপনারা ঘরে অবশ্যই এটি ট্রাই করবেন। তারপরও আরও একবার আপনাদেরকে এই পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে নিচ্ছি, যাতে আপনাদের ট্রাই করতে আরেকটু সহজ হয়। ইলিশের ডিমের বল রান্না করতে যে সমস্ত উপকরণ লাগবে: ইলিশের ডিম 250 গ্রাম, সেদ্ধ আলু গ্রেট করে নেয়া 1 কাপ, ময়দা 2 চা চামচ, মরিচের গুঁড়া প্রয়োজন মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, বেরেস্তা সামান্য, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চামচ, ঘি 1 চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। ইলিশের ডিমের বল রান্না করতে প্রথমে ইলিশের ডিমের সাথে সামান্য হলুদের গুঁড়া ও লবণ মিশিয়ে চটকে নিন। এবার চটকে নিয়ে ইলিশের ডিম গরম পানিতে সেদ্ধ করে ছেঁকে নিন। এবার অল্প কিছু সেদ্ধ ডিম আলাদা করে রেখে দিয়ে একটি বাটিতে বেশিরভাগ সেদ্ধ ইলিশের ডিম, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 2 চা চামচ ময়দা, 1 চা চামচ জিরার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ও 1 কাপ সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে গোল গোল বল বানিয়ে নিন। বলগুলো আগে কিছু রেখে দেয়া সিদ্ধ ডিমে কোটিং করে নিন। প্যানে তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা,
1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি যোগ করুন। অপরদিকে আরেকটি প্যানে ডিমের বলগুলো ডুবো তেলে হালকা করে ভাজুন। মশলা কষানো হয়ে এলে এতে ভেজে রাখা বলগুলো দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে পরিবেশন পাত্রে ঢেলে ঘি ও বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ইলিশের ডিমের বল। আমাদের লেবু পাতার মসুর ডাল এবং সেই সাথে ইলিশের ডিমের বল। ইলিশের ডিমের যে বলটা সেটা কারি আকারে আমাদের তৈরি হয়ে আছে। এবার আমরা সেটা টেস্ট Taste করব। করবো। ইয়েস, ওকে আপু, দেন আপনার প্লেটটা দেন, আমি ভাত বেড়ে দিচ্ছি। আসলে এই খাবারগুলো ভাত ছাড়া ভালো লাগে না। আমিও নিয়ে নিচ্ছি। আপনাকে ইলিশের বলটা আমি বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম নাজিয়া। থ্যাংক ইউ দাদা। আপু দেন ডালটা আপনাকে আমি বেড়ে দিই। আচ্ছা, থ্যাংক ইউ আপু। দাদা দাও, তোমাকেও দেই। তাহলে আপু আপনি আগে শুরু করেন। আপনারাও শুরু করেন। অসাধারণ হয়েছে। দারুণ আপু, ভালো লাগছে? খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার। আর ওই যে লেবু পাতার ফ্লেভারটা তো খুব সুন্দর করে উঠে এসেছে, খুবই ভালো লাগলো। এটা আসলে স্পেশালিটিটাই এই জায়গাটাতে, যে লেবুর একটা সুন্দর আজকে একটা দুটো smell আছে। রেসিপি কিন্তু বাচ্চারাও কিন্তু খুব মজা পাবে, কারণ ডাল কিন্তু আসলে বাচ্চাদের খুবই উপকারী। সেই এবং এটা কিন্তু একটা প্রোটিন খাবার, হ্যাঁ, যে কারণে protein। এটার মধ্যে তো আমরা নিউট্রিশন ভ্যালুগুলোও সব পাবো। এবার দাদার সেই ডিম চপটা আমরা ট্রাই করি। ডিমের বল। ডিমের বল, খুবই ভালো, খুবই মজা হয়েছে দাদা, একেবারেই অন্যরকম। একদম। ডালটার সাথেও মিক্স করে খাচ্ছি, আমার কাছে কিন্তু এই মিক্সটাও খুব ভালো লাগছে। না, আজকের কম্বিনেশনটাও সুন্দর, হ্যাঁ, একদম কম্বিনেশনটাও ভালো একদম। লাগছে। সাদা ভাত আর সাদা দিয়ে। ভাতের সাথে তো আসলে অন্যরকম। দারুণ দাদা, খুবই ভালো লাগলো। একদম আমার ছোটবেলার মনটাকে একদম আপনি ফিরিয়ে আনলেন। আর আপু অসাধারণ, চমৎকার লাগলো, একদম দেশি একটা স্বাদ। আমি তো প্রথমেই বলেছি আমি দেশি জিনিসটা মাথায় রেখেছি রেসিপিটা দেওয়ার সময়। খুবই ভালো লেগেছে খেয়ে, এবং খেয়ে দিয়ে তো আমার এনার্জি খুবই বেড়ে গেছে। এবারে আপনাদের সঙ্গে আমি একটু একটা গেম খেলে নিব, যার নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি আমাদের ঝটপট প্রশ্নের চটপট উত্তর রাউন্ডটি। এবং এই ঝটপট প্রশ্নের চটপট উত্তরে আমি তিনটে প্রশ্ন আমি প্রত্যেককে করব, এবং আপনাদের এই ঝটপট প্রশ্নের চটপট উত্তর দিতে হবে, ঠিক আছে? আগে আপু আপনাকে দিয়ে শুরু করছে। প্রশ্ন হচ্ছে, কোন ফল প্রতিদিন একটি করে খেলে ডাক্তারের সাথে দেখা করতে হয় না বলে একটা প্রবাদ আছে? আপেল। একদম, খুবই সহজ। আচ্ছা, কোন শাককে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়? সজনে শাক। একদম সঠিক। বাড়ি ফোর আসলে কি? এক ধরনের আম। ইয়েস। এবারে আপনার কাছে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, ইলিশের রাজধানী হিসেবে খ্যাত বাংলাদেশের কোন জেলা? একদম সুজা, চাঁদপুর। চাঁদপুর। ক্যাপসিকামের আরেকটি নাম কি যেটা খুবই পরিচিত? বেল পেপার। ইয়েস। এবং কোন মাছটি রোদে শুকানো যায় না? আমি আপনাকে 4টা অপশন দিচ্ছি: চিতল, ইলিশ, চিংড়ি, বোয়াল। আচ্ছা, চিংড়ি তো শুকানো যায়, বোয়ালও পেয়েছি, তাহলে ইলিশই হবে। ইলিশই হবে, এবং সঠিক উত্তর বলেছেন। এইবারে আমি তিনটা না 4টা প্রশ্ন করছি। প্রথম রাউন্ডে টাই হয়ে আছে, 4টা প্রশ্ন করছি। 4টা প্রশ্নের মধ্যে যে আগে উত্তর দিতে পারবে হাত তুলে, তার উত্তরটি আমরা নিয়ে নেব সঠিক উত্তর হিসেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, দোম আছা মূলত কোন অঞ্চলের রেসিপি? দাদা। চিটাগাং। সঠিক আমরা উত্তর। চাটগাঁয়া, কিন্তু আমি চাটঘাট না, আমি সিলেক্টেড। হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে, মলিদা আসলে কি জাতীয় রেসিপি?
ডিক্স জাতীয় রেসিপি, শরবত। শরবত, রাইট। তারপরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটিতে ডালের সেগমেন্টের বাইরে ডাল দিয়ে তৈরি আরও একটি রেসিপি আছে। আচ্ছা, দাদা আগে হাত তুলে ফেলেছে, বলতে হবে সেটির নাম কি। বুটের ডাল দিয়ে গরু মাংস। ইয়েস, একদম সঠিক। শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ডালের ত্রিমোহনীর রান্নায় কোন 3টি ডালের ব্যবহার করা হয়েছে বলুন। বুটের ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল। আমি উত্তর দেব এখন। কারণ উত্তরটি ভুল হয়েছে। বলুন। মাসকালাই, মুগ ডাল, মসুর ডাল। ইয়েস, সঠিক উত্তর। আপনি মাসকালার ডালটা ভুল করেছেন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম অভিরূপ দাকে আমাদের বিজয়ী হিসেবে। না, আমি চাই না আসলে। আমি নাজিয়া আমার বোনের মতো, আমিও চাই সেও আমার সাথে অংশীদার হোক। যাই থাকুক আমার ভাগ্যে, এটা নাজিও পাক। দুজনকে রাঁধুনির পক্ষ থেকে আমরা দুটো গিফট হ্যাম্পার দিচ্ছি। নাজিয়া আপু, এটি আপনার জন্য। থ্যাংক ইউ। এবং দাদা আপনার হ্যাঁ, জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এবং রাঁধুনিকে তো অবশ্যই, কারণ এই রাঁধুনির রেডি মিক্স মশলা আমাদের জীবনে কতটুকু সহায়তা করে, আসলে আমরা যারা রান্না করি একদম। এটাও বুঝি। হ্যাঁ, অনেক কাজের ইয়েটা আমাদের একদম। কমিয়ে দেয়। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ দুটো রেসিপি আজকে আপনারা তৈরি করে দেখিয়েছেন। আরও রেসিপি কিন্তু এই বইটা আপনাদের রয়েছে। নিশ্চয়ই আগামী পর্বগুলোতেও আমরা সেই রেসিপিগুলো ট্রাই করবো, রাইট? অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য রয়েছে কুইজ। কুইজের আজকের প্রশ্নটি আমরা জানবো, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে যিনি জিতে নিয়েছেন আমাদের এই চমৎকার বইটি, তার নাম দেখে আসি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল কাঁচা কাঁঠালের মালাইকারি রান্নায় কি দুধ ব্যবহার করা হয়েছিল? RR 39A গরুর দুধ, RR 39B নারকেলের দুধ। সঠিক উত্তর RR 39B নারকেলের দুধ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তানোর থানা, রাজশাহী থেকে আব্দুল মমিন। অভিনন্দন আপনাকে। আজকের পর্বের কুইজের প্রশ্নটি দেখে নেই। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, ইলিশের ডিমের বল রান্নায় আলু কিভাবে ব্যবহার করা হয়েছিল? RR 40A গ্রেট করে, RR 40B টুকরো করে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 40A অথবা RR 40B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। এরই সাথে শেষ হয়ে গেল রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির এই আয়োজনের আজকের পর্ব। আশা করি আজকে যে দুটো রেসিপি আমরা দেখেছি, যেটার স্বাদ অসাধারণ ছিল, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। এরকম বাংলার ঐতিহ্যবাহী আরও নানা রেসিপি নিয়ে আমরা আগামী পর্বেও হাজির হব। সঙ্গেই থাকবেন এবং সেই সাথে অনেক বেশি ভালো থাকবেন।